ঘরের সমস্ত কাজের থেকেও কিচেন মানে আমাদের রান্নাঘরের কাজের পরিমাণ থাকে সবথেকে বেশি। সারা দিনে সবথেকে বেশি টাইম আমরা রান্নাঘরেই ইনভেস্ট করি। রান্নাঘরের কাজ সহজ করার কিছু টিপস সহ রান্নাঘর অল টাইম ক্লিন রাখার কিছু টিপস আজ শেয়ার করব। মাঝে মাঝে আমরা এতটা সময় রান্নাঘরের পিছনে দিই যে এক প্রকার হাঁপিয়ে যাই। তখন নেক্সট দিন আবার সেই কাজগুলো করতে ইচ্ছে করে না, মনে হয় আবার সেই একই কাজ। বিশেষ করে যারা ঘর থেকে রান্নাঘরের A to Z কাজ একা করেন তারা কিছু টিপস ফলো করলে অবশ্যই রান্নাঘরের কাজ আর রান্নাঘর ক্লিন রাখা ইজি হয়ে যায়। একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। সকালটা আমার শুরু হয় রান্নাঘর থেকে। বাসি জামা কাপড় চেঞ্জ করে প্রথমেই এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে দিন শুরু করি। তবে সকালটা ফ্রেশভাবে টেনশন ফ্রিভাবে কখন শুরু হয় জানেন? যখন আমি এবং আমার ব্রেন জানে যে রাতে আমি রান্নাঘর টোটাল ক্লিন করে রেখেছি। রাতে রান্নাঘর টোটাল ক্লিন করে রাখলে সকালে এর থেকে শান্তি একজন গৃহিণীর আর কিচ্ছু হতে পারে না। দিন ভালোভাবে শুরু করতে রাতে অবশ্যই আমি রান্নাঘর ক্লিন করে রাখি আর সকালে জাস্ট একবার হালকা হাতে মুছে নিই। চিয়া সিড ভেজানো উষ্ণ গরম জল খেয়ে রান্নাঘরের ইনডোর প্লান্টের পাতাগুলো ভালো করে ধুয়ে নিলাম। কেমন যেন একটা ধুলোর আস্তরণ পড়ে যায়। কিছুক্ষণ এখানে রেখে ঘরের অন্যান্য কাজ করব, তারপরে জল ঝরে গেলে জায়গা মতো রেখে দেব। কম বেশি প্রত্যেক বাড়িতেই স্কুল কলেজ বা অফিসের জন্য টিফিন করতেই হয়। টিফিনে কি দেব এটা যদি আগের দিন রাতেই একটু প্ল্যান করে রাখি তাহলে সকালে আর চিন্তা ভাবনা করে আমাদের সময় নষ্ট করতে হয় না। আজকে আমি করব এই যে নর্মাল পাস্তা। গতকাল সোনা কলেজে নর্মাল পাস্তা নিয়েই গেছিল। কলেজের ফ্রেন্ডসরা এত ভালো খেয়েছে তাই আজও পাস্তা নিয়ে যাবে। গতকাল কলেজ থেকে ফিরেই বলেছিল যে আজকে পাস্তা নেবে। যাই হোক, পাস্তা হালকা একটু গরম জলে সিদ্ধ করতে তো খুব বেশি সময় লাগে না। তবে গাজর, বিনস, একটু বাঁধাকপি, ফুলকপি, ওই শীতকালীন সবজিগুলো সব রাতেই কেটে রেখেছি। পেঁয়াজ রসুনটা কাটা ছিল না, রসুন ছাড়ানো থাকে তবে আজ নেই। যাই হোক, 4-5 কোয়া রসুন দেবো তো খুব বেশি সময় লাগবে না। যে যা সুবিধা মতো কম বেশি আমরা রান্নার প্রিপারেশন সবাই করি। গতকাল রাতেই কিছুটা চিকেন পাতলা পাতলা করে কেটে ম্যারিনেট করে রেখেছি, সেটাও এই যে পাস্তাতে দিল। এদিকে দেখতেই পাচ্ছেন সব কিছু যখন রেডি তখন আমার মেয়ের পাস্তা রান্না করার শখ হয়েছে। এমনিতে রান্না করতে পারে না, সব কিছু এই যে বলে বলে দিয়েছি আর পাস্তাটা রান্না করেছে। এই রকম আমাদেরকেও কেউ যদি সমস্ত কিছু গুছিয়ে রেডি করে দিত তাহলে আমাদেরও রান্না করতে আর খুব একটা সময় লাগতো না। খুব সকালে হোক বা একটু বেলার দিকে মাছ রান্না করার আগে মাছের বরফ ছাড়াতে আমাদের অনেকটাই সময় লেগে যায়, আর এই সমস্যাটা অনেকেই ফেস করেন। ফ্রিজারে মাছ রাখা থাকলে আগের দিন রাতে অন্তত ঘুমাতে যাওয়ার আগে যদি মনে করে মাছের কন্টেনারটা নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে দেখবেন যে বরফ ছাড়ানোর ঝামেলা থাকবে না। মাছগুলো পুরো ঠান্ডা হয়ে থাকে। জাস্ট 2 থেকে 4 মিনিট ওই জল দিয়ে রেখে দেব, তারপর এই যে জল ঝরে গেলে নুন হলুদ মাখিয়ে রান্না করা যায়। এই টিপসটা ফলো করে দেখবেন অনেকটাই সময় বাঁচবে। রান্নাবান্না করার শখ বা রান্নার প্রতি ভালোবাসা আমার কোনোদিনই সেরকম ছিল না। তবে একটা সময়ের পর খাওয়া দাওয়া বলুন বা রুচি সব কিছুতেই পরিবর্তন হয়। আর কোনো জিনিস ঘরে থাকবে বা নষ্ট হবে, রান্না না করে ফেলে দেব সেটাও তো পারি না। বেশ অনেক দিন আগে হাজবেন্ড এই ছোট ছোট কুলগুলো এনেছিল। যেরকম এনেছিল সেরকমই ফ্রিজে রাখা ছিল। এত ছোট ছোট কুল কি করব বুঝে উঠতে পারিনি, তাই আজকে ভাবলাম এগুলো চাটনি করব। তারপরও কিছুদিন পর ওই 5-6টা মতো কমলালেবু এনেছিল আর নিজে একটা খেয়ে বলেছিল এগুলো ভীষণ টক, তাই আমরা আর এগুলো খাইনি। যাই হোক, ভাবলাম এগুলো ফেলে না দিয়ে দুটো মিশিয়ে একটু চাটনি মতো করি, তাহলে খাওয়া হয়ে যাবে। সত্যি কথা বলতে করব করব করে না আর করা হয়ে ওঠেনি। সব কমলালেবুর খোসা ছাড়িয়ে আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে যে কুলগুলো বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছি,
যদি কোনো বালি বালি থাকে তাই। তারপর জল পাল্টে পাল্টে ভালো করে 3 বার ধুয়ে নিয়েছি। সম্ভব হলে রান্নাঘরে কখনোই একটা একটা করে রান্না করে সময় নষ্ট করবেন না। একই সাথে যদি 2-3টে রান্না বা সুবিধা মতো কিছু রান্নার প্রিপারেশন করা যায় তাহলে আমাদের অনেকটাই সময় বাঁচে। ওদিকে চাটনির জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হতে হতে এদিকে আরেকটা কাজ করে নিই। তাওয়াতে 3 চামচ জোয়ান, 3 চামচ মৌরি, 3 চামচ মতো জিরে দিয়ে হালকা গরম করে নেব। আর আমার কাছে জাস্ট হাফ চামচ মতো মেথি ছিল, সেটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে গরম করে রেখেছি। এদিকে চাটনির জন্য কড়াইতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে তারপরে এই যে কুলগুলো ঢেলে দিলাম। এবার কুলগুলোর মধ্যে একটু নুন দিয়ে ঢেকে রাখবো। কুলগুলো শুকনো তো একটু সফট হতে সময় লাগবে। ততক্ষণে হালকা গরম করে নেওয়া এই জিরে, জোয়ান, মৌরিগুলো ঠান্ডা হয়ে গেছে। এগুলো এবার মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। প্রতিদিন রাতে জিরে, জোয়ান, মৌরি এগুলো ভিজিয়ে রাখতাম আর সকালে ভালো করে ফুটিয়ে ছেঁকে এমটি স্টমাকে খেয়ে নিতাম। তবে অনেকটা সময় লাগে আর মাঝে মাঝে না ইচ্ছেও করে না, তাই এই রকম গুঁড়ো করে নিই। সকালে উষ্ণ গরম জলে হাফ চামচ মিশিয়ে এমটি স্টমাকে খেয়ে নিই। এদিকে এই যে কমলালেবুর বীজ সহ যতটা পেরেছি সামনের দিকের মোটা আঁশ মতো অংশটা ফেলে দিয়েছি। কমলালেবুর বীজ থাকলে তিতো হয়ে যেতে পারে চাটনি। অল্প একটু হলুদ দিয়েছি আর কোনো মশলাই দিইনি। কুল, টমেটো এগুলো সিদ্ধ হতে থাক। ততক্ষণে এই যে একটা কাচের কন্টেনারে করে এই গুঁড়োটা হাতের কাছেই রেখে দেব, সকালে যাতে নিতে সুবিধা হয়। খুব বেশি করে করিনি, কারণ অনেক দিনের জন্য করে রাখলে না গন্ধ থাকে না। এরকম যে কোনো কিছু গুঁড়ো করে রাখলে অল্প করে রাখাই ভালো। অনেক সময় আর খেতে ইচ্ছে করে না বা রান্নায় ইউজ করা হয় না, বাই চান্স ভুলেও যাই, তাই অল্প করে করে রাখলে নষ্ট হয় না। চাটনির কুল আর কমলালেবু পুরো সফট হয়ে গেছে। চিনি দেওয়ার আগে একটু টেস্ট করে দেখেছিলাম যে কতটা পরিমাণে টক, কারণ হাজবেন্ড এনেই বলেছিল কমলালেবুগুলো ভীষণ টক। তবে জানেন একদমই টক নেই, ভীষণ মিষ্টি। তাই দেখতেই পেলেন যে অল্প একটুই চিনি দিয়েছি। চাটনি একটু টক টক না হলে ভালো লাগে না। তো ঘরে ছিল তেঁতুল, ভাবলাম যে একটু তেঁতুলের পাল্প দিয়ে দিই, তাহলে টেস্টটা বেশ ভালো হবে। কিছুটা সময় এই যে তেঁতুল ভিজিয়ে রেখে ছেঁকে নিলাম। অল্প একটু তেঁতুলের পাল্প চাটনিতে দেব আর বাকিটুকু কাচের কন্টেনারে করে স্টোর করে রাখবো। এইরকম স্টোর করা থাকলে অনেক সময় কাঁচা ছোলা, মটর, পেঁয়াজ, শসা দিয়ে যে চাট মতো হয় তার মধ্যে তেঁতুলের পাল্প দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এর আগেও করেছিলাম, তবে শেষ হয়ে গেছে। যাই হোক, এটা 3-4 দিন চলে যাবে। এদিকে চাটনিটাও হয়ে গেছে। কুলের আচার বা কুলের চাটনি বরাবরই ভালো লাগে, তবে ভয়ে ভয়ে ছিলাম যে কমলালেবু দিয়েছি কেমন হবে, তাই আর পাতলা করে করিনি, একটু শুকনো শুকনোই করেছি। তবে জানেন খেতে ভীষণ ভালো হয়েছিল। একটু পাতলা করে করলে পরিমাণে আরও অনেকটা বেশি হতো। এদিকে এই যে সোনাও কলেজে যাওয়ার জন্য রেডি মানে একেবারে ফাইনালি বেরিয়েই যাচ্ছে। আর আমরা মায়েরা ছেলেমেয়েরা কোথাও গেলে পরে যতই কাজ থাকুক বাড়ির দরজার সামনে বা গেটের সামনে এসে একবার দাঁড়াই, তাই না? যত কাজে থাকুক না কেন, এটা একটা আলাদাই শান্তি। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ঝটপট করে পাবদা মাছ রান্নাটা হয়ে গেছে। সিম্পলভাবেই করেছি, কোনো রকম সর্ষে পোস্ত দিইনি, লাস্টে শুধু দিয়েছিলাম ধনেপাতা। হাজবেন্ড মেয়ে দুজনেই খুব বেশি একটা ওই সর্ষে পোস্ত খেতে চায় না। আর হাজবেন্ড আজকে প্রায় 4-5 দিন পর দিল্লি থেকে ফিরবে। যাই হোক, তার পছন্দ মতোই রান্না করলাম। এবার লাস্টে হলো রান্নার পর রান্নাঘর পরিষ্কার করা। রান্না করতে করতেই আমি যতটা পারি বাসন মেজে ধুয়ে নিই, এতে অনেকটাই আমার টাইম সেভ হয়। শুধু কড়াই আর গ্যাসের ঝিকগুলো মাজলেই হয়ে যাবে। কিচেন, কাউন্টার টপ, গ্যাস ওভেন এগুলো রান্নার পর রেগুলার তো ক্লিন করতেই হয়, আর বাকি সমস্ত জায়গা ভাগ ভাগ করে ক্লিন করি।
মাঝে মাঝে যখন ভীষণ তাড়া থাকে তখন প্রচুর বাসন জমে যায়। যাই হোক, প্রথমেই সমস্ত বাসন মেজে ধুয়ে পরিষ্কার করে সিঙ্কটা খালি করে নিই। সিঙ্কে বেশি বাসন জড়ো করা থাকলে আমার মাথা গরম হয়ে যায়, আর পরে সেগুলো মেজে ধুয়ে গুছিয়ে রাখতেও অনেকটা সময় লাগে। রান্নাঘরের বেশিরভাগ জায়গা পরিষ্কার করার জন্য ঘরেই একটা লিকুইড স্প্রে বানিয়ে রাখি, আর এটা ভীষণ ভালো, এত ইউজ হয় যে কি বলবো। শেষ হয়ে গেছে, তাই আবারও এই যে রেডি করছি। এটা বলতে গেলে প্রতিদিন ক্লিনিংয়ের কাজে ইউজ করি। স্প্রে বোতলে বেশি করে নর্মাল জল দিয়েছি, তার মধ্যে অল্প করে বেকিং সোডা, ভিনিগার, অল্প একটু ডিশ ওয়াশ জেল দিয়েছি। এবার ভালো করে ঝাঁকিয়ে নিয়ে তৈরি করে ফেলেছি এই যে লিকুইড স্প্রেটা। গ্যাস ওভেন, কাউন্টার টপ যতই ময়লা হোক না কেন, তেলে হোক না কেন, এটা দিয়ে স্প্রে করে ক্লিন করলে নিমেষের মধ্যেই পরিষ্কার হয়ে যায়। আমি তো ভীষণ উপকার পেয়েছি। সত্যি কথা বলতে আমার মনে হয় টাইম সেভ হয়েছে অনেকটা। আর আমরা প্রত্যেকেই সবসময় চেষ্টা করি যে কিভাবে আমাদের টাইমটা সেভ হয়। আগে স্কচব্রাইট দিয়ে, ডিশ ওয়াশ দিয়ে কাউন্টার টপ, গ্যাস ওভেন এগুলো পরিষ্কার করতাম, তাতে না আমার অনেকটা সময় যেত। আর এখন এই স্প্রের সাথে একটা মাইক্রোফাইবার ক্লথ ইউজ করি, এর জন্য মনে হয় আরও ইজি হয়ে গেছে। কাউন্টার টপের এই পাশটা মাঝে মাঝে কখনো কখনো হয়তো পরিষ্কার করা হয় না। আর কি বলুন তো, খুব একটা অসুবিধা হয় না, কারণ ইন্ডাকশানে ভাত বা জল গরম ছাড়া এই দিকে রান্নাবান্না করি না, তাই চারিদিকে তেল ছিটে যাওয়ার কোনো চান্স নেই। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা প্রত্যেকে শর্টকাট খুঁজি, তবে সেটা যদি ইউজফুল হয় মন্দ কি। অ্যাকচুয়ালি সব কিছুই নির্ভর করে নিজের মেনটেন করার উপর। আর এই সিঙ্ক, এটা যে দিনের মধ্যে কতবার পরিষ্কার করি তার ঠিক নেই। আর পাশের যে ওয়ালে টাইলসগুলো, এটা এই রান্নাবান্নার পর একবারই ক্লিন করা হয়। সিঙ্ক এরিয়া, বেসিন এরিয়া এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুব বেশি প্রয়োজন। যেখানে জল বেশি ইউজ হয় সেই জায়গাটায় আয়রনের দাগ হবেই। রেগুলার ক্লিন করলে দাগ হওয়ার কোনো চান্সই থাকে না। আর সবশেষে এই মাইক্রোফাইবার ক্লথটা ডিটারজেন্ট হোক বা ডিশওয়াশ হোক, কিছু একটা দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে মেলে দিই। ভীষণ তাড়াতাড়ি এগুলো শুকিয়ে যায়, বিকেল কি দুপুরের মধ্যেই আবার এগুলো ইউজ করতে পারি। আজকে কিচেন ক্যাবিনেটের একটা পোর্শন ক্লিন করে নেব ওই লিকুইড স্প্রেটা দিয়েই। জাস্ট স্প্রে করে সাথে সাথেই পরিষ্কার করে নেব। আর সাইডের এই সেলফগুলো সকালে ওই ইনডোর প্লান্টের পাতাগুলো ধোয়ার সময় তখনই পরিষ্কার করে নিয়েছিলাম। রান্নাঘর এরকম পার্ট পার্ট করে প্রতিদিন পরিষ্কার করি, যার জন্য মোটামুটি সব জায়গায় পরিষ্কার থাকে আর একবারে করার চাপ পড়ে না। এক হাতে কাজ করি, তাই একটু প্ল্যান করে নিই যে আজকে এটা করব, কালকে ওটা করব। আর আমার জানাও থাকে যে কোন জায়গাটা কতদিন পর পর গোছাতে হবে। বাসনগুলো গুছিয়ে নিয়ে এবার এই যে ঘরগুলো সব ঝাড়মুছ করে নেব। আজকে আর আগে করা হয়নি। প্রথমেই রান্নাঘরে যে কার্পেটটা পাতা থাকে সেটা ভালো করে ঝেড়ে ব্যালকনিতে রেখে দিয়েছি। এবার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে প্রায়। ভালো করে মুছে শুকিয়ে গেলে কার্পেটটা আবার পেতে দেব। এইভাবেই বলতে গেলে প্রতিদিন একটা রুটিনের মতন করে রান্নাঘরটা ক্লিন করে নিই। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক ধন্যবাদ।